আরজিকর কাণ্ড আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে খাস কলকাতা সহ শহরতলি এবং মফস্বল প্রত্যেকটা জায়গাতেই নারীদের সুরক্ষা এখনও আজকের দিনে দাঁড়িয়ে একটা বড় প্রশ্নের মুখে। বরং নারীদেরকে সম্ভ্রমহীন করাই সমাজের এক শ্রেণী মানুষের একমাত্র উদ্দেশ্য। এতেই তাদের সুখ। সব ঘটনা যে প্রকাশ্যে আসছে তা কিন্তু একেবারেই নয়। তার মানে যে ঘটনা ঘটছে না এমনটিও নয়। স্বাধীনতা এবং কাজের ক্ষেত্র প্রসারিত হলেও মহিলাদের ওপরে সংঘটিত হিংসাও পাল্লা দিয়ে বাড়ছে। বাসে, ট্রামে, ট্রেনে, রাস্তায়, এমনকি বাড়িতেও মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে। সেই সঙ্গে গার্হস্থ্য হিংসাও একইভাবে আঘাত করে নারীকে, তার নারীত্বে। স্বাধীনতার ৭৮ বছর ঘটা করে পালন করার পরও আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গ সহ সারা ভারত আদৌ মহিলাদের জন্য কতটা নিরাপদ। আদৌ নিরাপদ কিনা তা নিয়ে যুক্তিতর্ক সঙ্গে সঙ্গে প্রায় রোজই আমরা এর জ্বলন্ত উদাহরণ পেয়ে চলেছি। নমস্কার, আমি মনীষ এবং আপনারা দেখছেন সিভিএনএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সবসময়। আমাদের আজকের বিষয়, ভারতবর্ষে আজকের দিনে দাঁড়িয়ে নারীরা তাদের সুরক্ষা একটা গভীর প্রশ্নের মুখে। শিক্ষাঙ্গনে, হাসপাতালে, কর্মক্ষেত্রে, ট্রামে, বাসে, ট্রেনে, এমনকি বাড়িতেও যৌন নির্যাতনের ঘটনা এখন প্রায় রোজকার একটি ঘটনা। কিন্তু এটা কিন্তু একেবারেই আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্যের বিষয় হলো এই ঘটনাগুলি শোনার পর আমাদের এই নাগরিক সমাজ কিন্তু একেবারেই এখন আর বিচলিত হয় না। বাড়িতে বা পরিবারের মধ্যে মহিলাদের উপর হিংসার ইতিহাস বহুকালের। মহিলাদের নির্যাতিত, অত্যাচারিত হওয়া শুরু হয় বাড়ি থেকেই। এদেশের ৯৫% ধর্ষক, ধর্ষিতার পূর্ব পরিচিত, বাড়ির ভিতরে বা বাইরে। তবে বাড়ির ব্যাপার বলে অনেক মহিলাই এড়িয়ে যান। তাই সুরক্ষার অভাব রয়েছে বাড়িতেও। না হলে পারিবারিক হিংসা, বৈবাহিক ধর্ষণের মতো ঘটনা ভুরি ভুরি উদাহরণ থাকতো না। সন্ধ্যা নামলেই মফস্বল শহর ও জেলার বিভিন্ন রাস্তা সমাজ বিরোধীদের দখলে চলে আসে। বসে মদের আসর। অনেক রাস্তায় পথবাতি ইচ্ছাকৃতভাবে ভেঙে দেয় দুষ্কৃতীরা। মহিলা, শিশু, বয়স্কদের বিরুদ্ধে অপরাধ প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে রাজ্যে। কলকাতার মতো শহরে রাত ১২টা বাজলেই বন্ধ হয়ে যায় মেট্রো। শোনা যায় না বাসের হর্ন। রাতের ফাঁকা ট্রেনে মেয়েদের বাড়ি ফেরা যে কতটা ঝুঁকির, ইতিপূর্বে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা তার প্রমাণ। বাড়ি ফেরার জন্য তখন ভরসা একমাত্র ক্যাব। রাতের রাস্তায় ক্যাব চালকের হাতে যৌন হেনস্থার ঘটনারও সাক্ষী থেকেছে এই শহর। ফলে মেয়েদের নিরাপত্তার অভাবের সাথে সড়গড় অভিভাবকেরাও। তারা জানেন শ্লীলতাহানি এবং পাড়ার মোড়ে টিটকিরির হাত থেকে বাঁচতে গেলে মহিলাদের সঙ্গে বাড়ির কোনো পুরুষকে বেরোতে হবে। মেয়েরা বাড়ির পাশে টিউশনে গেলেও বাবা মা একা ছাড়তে চান না, অথবা সন্ধ্যায় টিউশনি পড়তে যাওয়া বন্ধ করে দেন। কোথাও যেন নিরাপত্তার অভাব বোধ করেন। ভাবেন, এই শহর এখনো আমাদের মেয়েদের জন্য নিরাপদ নয়। আরও আছে, যেখানে রাতের শিফটে কাজ করতে হয়, সেখানে পারিশ্রমিক বেশি হলেও মহিলারা যোগ দিতে নিরাপত্তার কারণে দ্বিধাবোধ করেন। কিছু কিছু ক্ষেত্রে গাড়ি ও চালকের ব্যবস্থা করা হলেও অধিকাংশ মহিলাকে নিজের দায়িত্বে কাজের জায়গা থেকে ফিরতে হয়। উল্টো দিকে গ্রামের গরিব মেয়েরা বাড়ির বাইরে বার হতে খোঁজে পুরুষ অভিভাবকের হাত। কিন্তু কেন এই বিপন্নতার মেঘ? আমাদের দেশের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবির তথ্য কি বলছে? এনসিআরবির তথ্য বলছে, বা এই তথ্য ঘাটলে দেখা যাচ্ছে যে কোনো একটি রাজ্যের যতই পরিকাঠামোগত উন্নয়ন হোক বা আর্থসামাজিক উন্নয়ন আমরা নিয়ে আসি না কেন, তা কিন্তু সেই রাজ্যের মহিলাদের সুরক্ষা দিতে পারে না। সেই রাজ্যের মহিলাদের উপর অত্যাচার কোনো অংশে কমাতে পারে না। এবং সেই কারণেই বোধহয় কেরলের ধর্ষণ সংখ্যা বিহারের তুলনায় অনেক অংশে বেশি। আসলে নথিভুক্ত হওয়া এই সংখ্যাগুলি অপরাধের সংখ্যা নয়, অভিযোগের সংখ্যা। পিতৃতান্ত্রিক সমাজে ধর্ষণ বা ওই জাতীয় অপরাধে সুরক্ষা দেওয়া তো দূরের কথা, বরং নির্যাতিতাকে দোষারোপ করা হয়। তাই ধর্ষিতার পরিবারকে গ্রামে একঘরে করা বা গণধর্ষণের শাস্তি দেওয়ার খবর নিয়মিত শোনা যায়। পরিবারের মধ্যে বা পরিচিত কেউ অপরাধী হলে আইনি ব্যবস্থা এড়ানো হয়। বিশেষজ্ঞদের মতে এর কারণ লুকিয়ে রয়েছে অপরাধের সংখ্যাগত তথ্য এবং মেয়েদের বাস্তব অভিজ্ঞতার মধ্যে পার্থক্যে। এনসিআরবি শুধু নথিভুক্ত অপরাধকে গণনা করে। সেখানে শারীরিক আক্রমণ বা আইনের আওতায় আসা অপরাধগুলোই ধরা হয়। কিন্তু রাস্তাঘাটে অশালীন মন্তব্য, গণপরিবহনে অশোভন আচরণ বা রাতের অন্ধকারে রাস্তায় আতঙ্ক, এসব মেয়েদের প্রতিদিনের অভিজ্ঞতার অংশ হলেও তা অভিযোগের আকারে পুলিশের কাছে পৌঁছয় না।
ফলে সরকারি রেকর্ডে তা উঠে আসে না। জাতীয় মহিলা কমিশনের উদ্যোগে তৈরি করা ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স অন উইমেন সেফটি 2025 নামের একটি সমীক্ষা প্রকাশ করা হয়েছে, যেখানে একটি তালিকা দেওয়া হয়েছে যা নির্দেশ করছে আমাদের দেশের কোন কোন শহরগুলি সবচেয়ে নিরাপদ, যেখানে কোহিমা, ইটানগর, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, আইজল, গ্যাংটক এবং মুম্বাইকে সবচেয়ে নিরাপদ হিসাবে ঘোষণা করা হয়েছে। অপরদিকে অনিরাপদ শহরগুলির মধ্যে আনা হয়েছে পাটনা, জয়পুর, ফরিদাবাদ, দিল্লি, কলকাতা, শ্রীনগর এবং রাঁচি। এখন মজার বিষয় হলো যে শহরগুলিকে আমরা সবচেয়ে নিরাপদের মধ্যে আনলাম, সেখানে যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে না বা নির্যাতন হচ্ছে না তা কিন্তু একেবারেই নয়। রোজ আমরা যখন খবরের কাগজে চোখ রাখি বা টিভিতে আমরা খবর দেখি, তখন কিন্তু এরকম ধরনের মহিলা নির্যাতনের ঘটনা আমরা রোজই দেখতে পাচ্ছি। গত কয়েক মাসে ভারতে সামগ্রিকভাবে বেকারত্বের হার সামান্য কমেছে, কিন্তু দেশে কাজের বাজারে মহিলা বিশেষত তরুণীদের অংশগ্রহণের সুযোগ আরও সীমাবদ্ধ হয়েছে, বেড়েছে কাজ হারানোর হার। কিন্তু মহিলারা যখন নিরাপদ থাকেন তখন তারা সমাজের উন্নয়ন ও অগ্রগতিতে ভালোভাবে অংশ নিতে পারেন। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে তাদের কর্মক্ষমতা বৃদ্ধির সাথে সাথে সমাজের সামগ্রিক উন্নয়নেও অবদান রাখতে পারবে। তবে মহিলাদের সুরক্ষা মানে শুধু আইন শৃঙ্খলা নয়, এর প্রভাব শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান, চলাফেরা থেকে ডিজিটাল উপস্থিতি সবকিছুর উপরে পড়ে। মহিলা হেল্পলাইন, সিসিটিভি নেটওয়ার্ক, মহিলা পুলিশ অফিসারের সংখ্যা বৃদ্ধি ও মহিলা বাস বা ক্যাব চালকের মতো পদক্ষেপ প্রশংসনীয়, কিন্তু পরিকাঠামোগত কিছু পাল্টালেই চটজলদি সমস্যার সমাধান হতে পারেন এমন নয়। আমরা বারবার সিস্টেমকে দোষ দিই, কিন্তু সমাজ কতটা দায়িত্ব নিয়েছে সেটা প্রশ্ন করা জরুরি। যারা নির্যাতন করে আসছে, যারা মহিলাদের সুরক্ষার দিককে কোনোভাবেই গুরুত্ব দেন না, তারা কেউ আমাদের প্রতিবেশী, কেউ বা দাদা, ভাই, বাবা, কাকা অথবা অফিসের উঁচু পদে থাকা কেউ। এরা আমাদের এই সমাজেরই সদস্য, সহনাগরিক। তাই সমাজের প্রতিটি সদস্যের দায়িত্ব মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা। সুরক্ষার জন্য মহিলাদের সারা জীবন নানান মূল্য চোকাতে হয়। অপরচুনিটি কস্ট, অর্থাৎ সুযোগ পাওয়ার জন্য যা তাদের ত্যাগ করতে হয় তা বড় কম নয়। শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত সুরক্ষার পিছনে ছুটেও তারা অরক্ষিত। তাদের ঝুঁকি কত বিচিত্র, ঘরে বাইরে আক্রমণ কত দিক থেকে আসে তা পরিসংখ্যানে ধরা অসম্ভব। ধর্ষণ, নির্যাতন দিয়ে সুরক্ষার হিসাব করা চলে না। শুধু নিরাপত্তার জন্য একটি মেয়েকে তার জীবনের অনেক ইচ্ছে, অনেক সুযোগ আর তার মনের সুকুমার সত্তাকে বলি দিতে হয় বারবার। তবে এবার সময় এসেছে নিরাপত্তা ছিনিয়ে নেওয়ার। সেই লক্ষ্যেই শুরু হয়েছে প্রতিরোধ, প্রতিবাদ। সুরক্ষা আর নির্যাতনের বিরুদ্ধে যারা আওয়াজ তুলেছেন তাদের স্বর যেন হারিয়ে না যায়। এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, শুধু প্রতিবাদ আর আন্দোলন করলেই কি মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে? শুধু স্লোগান তুললেই কি ধর্ষণ, নির্যাতন, অসম্মান আটকানো যাবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে চলেছেন অনেকেই। 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে মহিলাদের সুরক্ষা নিয়ে ভাবনা চিন্তা সামগ্রিকভাবে সমাজকে এখনো নাড়া দেয়নি, এটা বাস্তব। নাড়া দেয়নি আমাদের সহ নাগরিকদেরকেও। তাই এটা বলা যেতে পারে যে মহিলাদের সুরক্ষা এবং পুরোপুরি নিরাপত্তা এখনো অনেক দূরস্থ। পেরোতে হবে আমাদের আরো কয়েক দশক। আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। যারা আমাদের সঙ্গে শুনছিলেন এই বিষয়, ভারতবর্ষে আজকের দিনে দাঁড়িয়ে নারী সুরক্ষা একটি বড় প্রশ্নের মুখোমুখি, তাদের এই বিষয়ে কি মতামত, আজকের পর্ব শুনে আপনাদের কি মনে হলো অবশ্যই জানান আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে, এবং দেখতে থাকুন সিভিএনএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। নমস্কার।